Assalamu alaikum. Hello students, how are you? I hope you are well. Welcome to the class. Today's topic is completing sentence part 2. Let's start the class. পার্ট 1 এ আমরা 1 থেকে 20 পর্যন্ত দেখেছি। আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত দেখব। খেয়াল করো। উড রাদার অথবা সুনারের পর উড রাদার অথবা সুনারের পর ভার্ব, তারপর দেন, তারপর ভার্ব অথবা নাউন ব্যবহার করতে হবে। খেয়াল করো, আই উড রাদার ডাই, এখানে ডাই ব্যবহার করা হয়েছে, দেন বেগ, ডাই দেন বেগ। আমি বরং মরব তবুও ভিক্ষা করব না, এমন স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদেরকে দেন ব্যবহার করতে হবে। দেনের কাজ হবে ভার্বকে অথবা নাউনের মধ্যে তুলনা করা। হি উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, এখানে দুটো নাউনের তুলনা করা হয়েছে। হি উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি। এবারে আমরা হ্যাড বেটারের নিয়ম দেখব। হ্যাড বেটার এরপর ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে। এখানে এটি একটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে হ্যাড বলতে পারফেক্ট টেন্সের সাহায্যকারী হ্যাড এই অর্থে ব্যবহার করা হয়নি। হ্যাড বেটার এটি মূলত মডাল অক্সিলারি। হ্যাড বেটারের পর ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে। আই হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এখানে কোনো টু ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইউ হ্যাড বেটার টু লিভ এভাবে ব্যবহার করা যাবে না। হ্যাড বেটারের পর ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে। হি হ্যাড বেটার গো হোম। এবারে আমরা হাউ এর নিয়ম শিখব। হি ডাজেন্ট নো হাউ টু প্লে ক্রিকেট, অর্থাৎ হাউ এর পর টু এবং বাক্যের ধরন অনুযায়ী একটা ভার্ব ব্যবহার করতে হবে। হি ডাজেন্ট নো হাউ টু প্লে ক্রিকেট, সে জানে না কিভাবে কথাটা যদি থাকে সেক্ষেত্রে হাউ ব্যবহার করতে হয়, ক্রিকেট খেলতে হয়। দে নিউ হাউ টু টক, দে নিউ হাউ টু টক। ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক টি, অর্থাৎ কিভাবে বোঝাতে হাউ ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, উইদাউটের পর যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা আইএনজি যোগ করতে হবে, কারণ উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। তোমরা জানো প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় এবং মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স দিয়ে পরবর্তী অংশটুকু সম্পূর্ণ করতে হয়। খেয়াল করো, উইদাউট যেখানে থাকবে সেখানে মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স অথবা বাক্যের ধরন অনুযায়ী নেগেটিভ মিনিং সম্পূর্ণ অন্য কোনো ওয়ার্ডও ব্যবহার করা যেতে পারে। উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস, উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস। দেখো এখানে উইদাউট ব্যবহার করা হয়েছে, এখানে ক্যানট ব্যবহার করা হয়েছে। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, উইদাউটের পর ভার্বের সাথে আইএনজি। উই ক্যানট কিপ আওয়ার বডি ফিট, ক্যানট ব্যবহার করা হয়েছে। হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইদাউট রাইটিং মাচ, তাহলে উইদাউটের সাথে সম্পর্ক হচ্ছে মিনিংফুল নেগেটিভ সেন্টেন্সের। বাই প্লাস ভার্বের আইএনজি সম্পূর্ণ উইদাউটের বিপরীত। এর আগে ছিল মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স, এবারে হবে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। খেয়াল করো, উইদাউটের সঙ্গে সম্পর্ক হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের, আর বাইয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। বাই হচ্ছে একটি প্রিপোজিশন, বাইয়ের পর যদি কোনো ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে সেই ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর, বাই রিডিং মোর, দেখো বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি, ইউ ক্যান লার্ন মোর এবং পরবর্তী অংশটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, উই ক্যান গেট পাওয়ার বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড। খেয়াল করতে হবে, উইদাউট বা বাইযুক্ত অংশটিকে যদি প্রথমে বসে তারপর কমা ব্যবহার করতে হবে, কিন্তু যখন দ্বিতীয় অংশে আসবে সেক্ষেত্রে বাক্যে কমা ব্যবহারের প্রয়োজন নেই। প্রোভাইডেড অথবা প্রোভাইডিং অথবা প্রোভাইডেড শুধু থাকলে এর মিনিংগুলো অনেকটা ইফের মতো। আবার বলছি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এর মিনিং অনেকটা ইফের মতোই। ইফের যে নিয়ম, এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো থাকলে একই নিয়ম মেনটেন করতে হবে। আই উইল এগ্রি টু গো
প্রোভাইডিং দ্যাট, আই উইল এগ্রি টু গো ইফ। প্রোভাইডিং দ্যাটের স্থলে যদি তোমরা ইফ ব্যবহার করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা। আই উইল এগ্রি টু গো ইফ মাই এক্সপেন্সেস আর পেইড। তাহলে প্রোভাইড দ্যাটের মিনিং হচ্ছে ইফের মতো। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। যদি অনেকটা এইভাবে বলি, হি উইল শাইন ইন লাইফ ইফ হি ওয়ার্কস হার্ড। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম ইফ দ্য ওয়েদার ইজ গুড। তাহলে আমরা দেখলাম প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডেড দ্যাটের মিনিংটা হচ্ছে ইফের মতো। এবারে আমরা দেখব সিন্স অ্যাজ বিকজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার। অ্যাজ হি বিহেভড রাফ হি ওয়াজ পানিশড। দেখো টেন্সের ক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কারণ এবং ফলাফল ব্যক্ত করতে সিন্স অ্যাজ বিকজ ব্যবহার করা হয়। অ্যাজ হি বিহেভড রাফ হি ওয়াজ পানিশড, পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এভরিবডি লাভস হিম বিকজ হি ইজ অনেস্ট, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ক্রপস উইল নট গ্রো ওয়েল সিন্স দেয়ার ওয়াজ ড্রাউট। তাহলে খেয়াল করো সিন্স অ্যাজ মূলত কারণ এবং ফলাফল ব্যক্ত করতে ব্যবহার করা হয়। এবারে আমরা দেখব দো, অলদো, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত বাক্যের ব্যবহার। অল্টারনেটিভ মিনিং ব্যক্ত করবে, অর্থাৎ দো, অলদো, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যে বাক্যটিতে থাকবে, যে ক্লোজটিতে থাকবে, পরবর্তী ক্লোজটি হবে অল্টারনেটিভ। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও সে হচ্ছে সৎ। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি হেল্পস দ্য পুয়ার, তার দারিদ্রতা রয়েছে তারপরও সে মানুষকে সাহায্য করে। দেখো অল্টারনেটিভ অর্থ ব্যবহার করা হয়েছে, অনেকটা বিপরীতের মতোই। অলদো হি ইজ রিচ হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে ধনী হওয়া সত্ত্বেও সে অন্যকে সাহায্য করে না। তাহলে অল্টারনেটিভ মিনিং অনেকটা বিপরীত মিনিং বলা যেতে পারে। এবারে আমরা খেয়াল করব আনলেস অথবা আনলেসের মিনিংটা অনেকটা ইফ নট যে মিনিং আনলেসেরও একই মিনিং। মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, অর্থাৎ ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এই অংশটুকু আনলেস অথবা ইফ নট থাকলে পরবর্তী অংশটুকু হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সেটি বাক্যের ধরন অনুযায়ী লিখতে হবে। ইফ ইউ নট স্টার্ট অ্যাট ওয়ান্স ইউ উইল মিস দ্য ট্রেন। ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ এরপর মিনিংফুল ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করে ক্লোজটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এগুলোর মানে হচ্ছে পরিবর্তে। ইনস্টেড অফ হিস্টোরি হি টুক লজিক, দ্য বয় বট পেন ইনস্টেড অফ পেন্সিল, অর্থাৎ পরিবর্তে। হি অ্যাড ফিশ ইন লিউ অফ মিট, তাহলে আমরা দেখলাম ইনস্টেড অফ অথবা ইন লিউ অফের ব্যবহারটা হচ্ছে কোনো কিছু একটির পরিবর্তে আরেকটি। এবারে আমরা দেখব বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, যার মানে হচ্ছে জন্য। বাংলায় আমরা জন্য যে অর্থে ব্যবহার করি এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো সেই অর্থে ব্যবহার করা হয়। এভরিবডি লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি, অর্থাৎ প্রত্যেকে তাকে পছন্দ করে তার সততার জন্য। তাহলে বিকজ অফ কথা মানে হচ্ছে জন্য। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট গো টু দ্য কলেজ, অসুস্থতার জন্য সে কলেজে যেতে পারেনি। এবারে আমরা দেখব নো সুনার, স্কার্সলি এবং হোয়েনের ব্যবহার। খেয়াল করবা, নো সুনার হ্যাড আই গন আউট দ্যান হি কেম। শিক্ষার্থীবৃন্দরা মনোযোগ দিয়ে খেয়াল করবা, নো সুনারের পর দ্যান ব্যবহার করতে হবে। নো সুনারের পর দ্যান ব্যবহার করতে হবে। নো সুনার যে অংশে থাকবে সেটি মূলত হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্যানের পর হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। স্কার্সলি যেখানে থাকবে সেখানে হোয়েন বসবে, যেখানে স্কার্সলি থাকবে সেখানে হোয়েন বসবে। এই স্কার্সলি অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তোমাদেরকে এই কানেক্টরগুলোর দিকে খেয়াল করতে হবে। হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ হোয়েন দ্য এক্সামিনেশন বিগান। এখানে হার্ডলির পর হোয়েন বসে, স্কার্সলির পর হোয়েন বসে, নো সুনারের পর দ্যান বসে। এই ব্যবহারগুলো ম্যান্ডেটরি, এই ব্যবহারগুলো তোমাদের শিখতে হবে। প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমরা লেট অ্যালোনের ব্যবহার শিখব। দেখো লেট অ্যালোনের অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি মিনিংটা দেওয়া আছে।
used to emphasize that because the first thing is not true or possible, the next thing cannot be true or possible either. যেহেতু প্রথম অংশটা সম্ভব না, বিকজ দ্য ফার্স্ট থিং ইজ নট ট্রু অর পসিবল, অর্থাৎ লেট অ্যালোন মূলত দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। প্রথম অংশটি যেহেতু সত্য নয় বা সম্ভব নয়, দ্বিতীয় অংশটি সত্য বা সম্ভব হওয়ার কথাই ওঠে না, এই অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। হি ক্যানট পাস দ্য থার্ড ডিভিশন, সে থার্ড ডিভিশনে পাশ করতে পারে না, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, সে কীভাবে ফার্স্ট ডিভিশনে পাশ করবে। এজন্য বলা হয়েছে ইউজ টু emphasize that because the first thing is not true or possible, the next thing cannot be true or possible either. I cannot swim a kilometer, let alone 10 kilometers. I cannot swim a kilometer, আমি 1 কিলোমিটারই সাঁতার করতে পারি না, তাহলে কিভাবে আমার দ্বারা 10 কিলোমিটার্স দূরত্ব সাঁতার করা সম্ভব হবে। দ্য ওল্ড ফার্মার ক্যানট ভিজিট এ স্মল টাউন, লেট অ্যালোন এ বিগ টাউন, একজন গরিব ফার্মারের পক্ষে একটা ছোট্ট শহরে ভ্রমণ করা সম্ভব নয়, সে কিভাবে একটা বড় শহর ভ্রমণ করবে। লেট অ্যালোনের কাজ হচ্ছে প্রথম অংশটুকু সম্ভব না, দ্বিতীয় অংশটুকু কিভাবে সম্ভব হবে, অর্থাৎ প্রথম স্টেটমেন্ট তার দ্বারাই অসম্ভব, দ্বিতীয় স্টেটমেন্ট অর্থাৎ পরবর্তী স্টেটমেন্ট তার দ্বারা সম্ভব হওয়ার প্রশ্নই ওঠে না। এবারে আমরা খেয়াল করব, যদি কোথাও প্লেস থাকে, প্লেসের পর হায়ার দিয়ে বাক্যটি শুরু করতে হবে। কোথাও যদি প্লেস স্থানের কথা উল্লেখ থাকে, পরবর্তী অংশটুকু হায়ার দিয়ে শুরু করতে হবে। যশোর ইজ দ্য প্লেস, দেখো এখানে স্থানের কথা বোঝানো হয়েছে, যশোর একটা জায়গা, এই জন্য এখানে হায়ার দিয়ে বাক্যটি শুরু করতে হবে পরবর্তী ক্লোজটুকু। যশোর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার ট্রেনস স্টপ, প্যারিস ইজ দ্য সিটি হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ, দেখো যেখানে প্লেসের কথা উল্লেখ থাকবে সেখানে হোয়ার দিয়ে পরবর্তী অংশটুকু শুরু করতে হবে। একইভাবে কোথাও যদি টাইমের কথা উল্লেখ থাকে তাহলে পরবর্তী অংশটুকু হোয়েন দিয়ে শুরু করতে হবে। খেয়াল করো, স্যাটারডে ইজ দ্য ডে, যেহেতু স্যাটারডে সময় বোঝানো হয়েছে এজন্য হোয়েন দিয়ে দ্বিতীয় অংশটুকু শুরু হয়েছে। 1971 টাইম বোঝানো হয়েছে এজন্য হোয়েন, 10 PM সময় বোঝানো হয়েছে এজন্য হোয়েন দিয়ে শুরু হয়েছে। স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, 1971 is the year when Bangladesh became independent, 10 PM is the time when we go to bed. এবারে আমরা দ্যাটের ব্যবহার শিখব। দ্যাটের পর প্রথম যে অংশটুকু থাকবে তার সঙ্গে সম্পর্ক রেখে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। I know that he is a doctor, he knows that my address is যশোর। এখানে আমরা দ্যাটের ব্যবহার শিখলাম, এই ব্যবহারগুলো তোমাদের কানেক্টরে কাজে লাগবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে। এবারে আমরা ফিল, সাপোজ, ইমাজিন, ডিসকভার, নো, জাজ, অ্যাসিউম, এরপর টু বি প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার শিখব। উই অ্যাসিউমড হিম টু বি ইনোসেন্ট, অর্থাৎ তাকে আমরা ইনোসেন্ট মনে করেছিলাম। হি ওয়াজ জাজ টু বি গিলটি, এই ওয়ার্ডগুলোর পর টু বি ব্যবহার করতে হবে, তারপর একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যটি কমপ্লিট করতে হবে। আই নো হিম টু বি অনেস্ট, অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার শিক্ষার্থীরা খেয়াল করো। ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, পর্যন্ত, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স করতে হবে। আল্লাহ উইল হেল্প আস অ্যাজ লং অ্যাজ আওয়ার এইম ইজ অনেস্ট, আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ হয়। এবার টিল এবং আনটিলের ব্যবহার দেখব। টিল অ্যান্ড আনটিল ইজ ইউজড ফর মেনশনিং টাইম, টাইমের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আপ টু দ্য পয়েন্ট, ইন টাইম অর দ্য ইভেন্ট মেনশন, আবার বলছি, আপ টু দ্য পয়েন্ট, ইন টাইম অর দ্য ইভেন্ট মেনশন। ওয়েট আনটিল আই কাম ব্যাক, ওয়েট আনটিল আই কাম ব্যাক। মাদার উইল বি নার্সিং হিম টিল হি কামস রাউন্ড, দেখো প্রতি ক্ষেত্রেই সময় বোঝানো হয়েছে। আই কাম ব্যাক সময় বোঝানো হয়েছে, হি কামস রাউন্ড অর্থাৎ সুস্থ হওয়া পর্যন্ত সময় বোঝানো হয়েছে। তো যখন কোনো সময় বোঝানো হবে সেক্ষেত্রে আনটিল বা টিল ব্যবহার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে 40টি নিয়ম শেখার আমাদের কথা ছিল,
শেষ নিয়ম, অর্থাৎ ইন কেজের ব্যবহার দিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব। আই উইল কাম টুমোরো ইন কেস হি ওয়ান্টস মি। ইন কেস অর্থাৎ যদি, ইফের ব্যবহার এবং ইন কেজের ব্যবহার মূলত একই। আই উইল কাম টুমোরো ইন কেস হি ওয়ান্টস মি। I want to stay home in case he comes. He will carry an umbrella in case it rains. অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা যদি ইন কেসের পরিবর্তে ইফ ব্যবহার করি সেক্ষেত্রেও হবে। খেয়াল করো, I will come tomorrow if he wants me. I want to stay home if he comes. He will carry an umbrella if it rains. তাহলে আমরা দেখলাম ইন কেস এবং ইফের ব্যবহার মূলত একই। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যদি এই 40টি নিয়ম মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, আশা করি কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের ভুল হওয়ার কথা নয়। তোমরা মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করবে এবং প্রতিটি স্ট্রাকচার ব্যবহার করে অ্যাটলিস্ট 5টি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। পরবর্তীতে সেটি সঠিক হলো কি না তোমরা আমাকে লিখে জানাইতে পারো, বা আবার মোবাইলের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করে সেগুলো ঠিক করে নিতে পারো। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, তোমরা এই হোমওয়ার্কগুলো সম্পূর্ণ করবে। সকলে ভালো থাকো। অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। মে আল্লাহ হেল্প ইউ।